আসসালামু আলাইকুম। তো আসছে আগামী 16 ডিসেম্বর আমরা সবাই জানি যে আমাদের দেশের আনঅফিসিয়াল যে ফোনগুলো আছে সবগুলো ব্যান করা হবে। হয়তো আপনি যে ফোন থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা একটি আনঅফিসিয়াল ফোন। কি হতে পারে 16 তারিখের পরে আনঅফিসিয়াল ফোনগুলো তো বাংলাদেশে চলে যাবে? যদি চলে যায়, যে ভ্যাট সম্পর্কে আমরা জানি সে কি হতে যাচ্ছে দেশে, সেই সম্পর্কে আজ আমি এবং আমার একজন স্পেশাল গেস্ট কিছু কথোপকথন তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখা যাক আমরা কতটুকু তুলে ধরতে পারি আর এখান থেকে আপনারা কতটুকু শিখতে পারেন। তো চলুন শুরু করা যাক। স্বাগতম আকরাম ভাই। ধন্যবাদ। আজকে আমার ভিডিওতে আপনাকে আনা হয়েছে আমাদের কিছু স্পেশাল গেস্টদের জন্য কিছু কথা তুলে ধরার জন্য আজকে আপনাকে ডাকা। তো আপনি তো অবশ্যই জানেন যে 16 তারিখে আমাদের দেশে যে আনঅফিসিয়াল ফোনগুলো আছে সবগুলো বন্ধ হতে যাচ্ছে। জি, জি। তো আজকে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে 16 ডিসেম্বরের পরে অফিসিয়াল ফোনগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই বিষয় সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন? জি দেখেন, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস 2025 এই উপলক্ষে একটা সরকার থেকে একটা দায়িত্ব নেওয়া হয়েছে। এই সরকার থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আনঅফিসিয়াল ফোনগুলি বা সরকারের আইনের আওতায় রেজিস্ট্রেশন করা হয় না যে ফোনগুলি আছে সেগুলির বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো এখন আমাদের দেশের অধিকাংশ ফোন আছে যা যা সরকারের কাছে রেজিস্ট্রেশন করা হয়নি। তো সরকারের কাছে রেজিস্ট্রেশন বলতে আমরা যেগুলি ট্যাক্সের ফাঁকি দিয়ে বা ট্যাক্স না দিয়ে নিয়ে আসি। তো এখন আমাদের দেশে যে ফোনগুলি আমরা কিনে থাকি হাই প্রাইসের, সেগুলি আমাদের দেশে লঞ্চ হয় না। বাইরে থেকে নিয়ে আসলে সেগুলি ট্যাক্স, মানে অন্যান্য নর্মাল যে লো প্রাইসের ফোনগুলি আছে সেগুলি যেভাবে ট্যাক্স দেওয়া হয় সেভাবে দেওয়ার ওইটা নেই। ওকে, তাহলে আপনি যে কথা বলছেন বাইরের দেশ থেকে নিয়ে আসার যে ব্যাপারটা, তাহলে তো এখানে অবশ্যই অনেক প্রবাসীকে মেনশন করতে হচ্ছে, যে প্রবাসী যারা আছে। তো আমরা এই বিষয়টা কি করি, যে আমাদের দেশের সাপোজ ধরেন আপনার বাবা বা চাচা যেই বাইরে আছে, আমরা আসার সময় কি বলি যে একটা ফোন নিয়ে আসার জন্য বাইরে থেকে ভালো মানের। হ্যাঁ, শখের বসে। হ্যাঁ, শখের বসে আমরা ম্যাক্সিমাম মানুষ বলে থাকি। তো এটা তো দেশে আসার পরে একটা আনঅফিসিয়াল হয়ে যাচ্ছে, তাই তো? জি, অবশ্যই এটা নয়। এটা যদি আনঅফিসিয়ালি হয়ে যায়, তাহলে এই যে আমাদের দেশে, আমি যতটুকু জানি যে আমাদের দেশে হয়তো 7 থেকে 8টা ব্র্যান্ড আছে অফিসিয়ালি ভাবে। তো বাকি যে ফোনগুলো আছে, সাপোজ এজ লাইক হোনার বা মোটরোলার মতো যে ফোনগুলো আছে বর্তমানে ট্রেন্ডিং এ, এই ফোনগুলোর কি হবে যারা চালাইতেছে? দেখেন, যে নামগুলি বললেন এর সাথে হচ্ছে গুগল পিক্সেল, স্যামসাং গ্যালাক্সি, আইফোন, এগুলি আপনার মানে হাস্যকর বিষয় হলো যে সরকারি কর্তৃপক্ষ আমাদেরকে বলছে তাদেরও কিন্তু যা দেখেন আনঅফিসিয়াল ফোন, এবং স্যামসাং, আইফোন বা গুগল পিক্সেল এর মধ্যে থেকে একটা ফোন তারা ব্যবহার করছে, তাদেরটাও আনঅফিসিয়াল। কারণ এগুলি লিগ্যাল ওয়েতে যেটা লঞ্চ করা হয়, লিগ্যাল ওয়েতে বলতে অফিসিয়ালি যে দেশে লঞ্চ করা হয়, তো ওই হিসেবে আমাদের দেশে লঞ্চ করা হয় না, মানে আমাদের দেশে সেই ফোনগুলি লঞ্চ করা হয় না। যেমন বড় বড় দেশগুলির মধ্যে বেশিরভাগ লঞ্চ করা হয়। তো এখন আমাদের পছন্দের কিন্তু মোবাইলগুলি এগুলি, যার কারণে আমরা বাধ্য হই অন্য হ্যাঁ, বিকল্পতে আপনার আমাদের। এইখানে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যে আপনি যে বললেন যে বাইরের দেশগুলোর যে ফোনের কথা বললেন, আমরা যদি একটু ফলো করি আমাদের বাইরের দেশের, যেমন মনে করেন আমরা যে বাইরের দেশ থেকে সৌদি আরবের কথা যে বলতে যাই, আমাদের ম্যাক্সিমাম প্রোভাইড সৌদি থাকে। সৌদিতে কিন্তু এই ফোনের আনঅফিসিয়াল যে ফোন, এখানে ভ্যাট মাত্র 15%। দুবাইতে আছে 5% ট্যাক্স, আর ইতালিতে আছে মাত্র 22% ট্যাক্স। এখানে আমাদের বাংলাদেশে যতটুকু শোনা যাচ্ছে যে 50+ ট্যাক্স হবে। সাতান্ন হ্যাঁ, পার্সেন্ট 50+57% ট্যাক্স হবে। 57% যে ট্যাক্স থাকে, এখানে তো আমাদের হিউজ পরিমাণ ট্যাক্স। আমরা ওই দেশ থেকে এত কেন পিছিয়ে গেলাম? এত বেশি ট্যাক্স আমাদের কেন দেওয়া লাগতেছে? আমরা পিছায় নেই, আমরা এগিয়ে আছি বলেন 57%, আর ওরা 5, 18, 22 দেয় বলে। দেখেন আমরা কিন্তু সংখ্যায় বেশি, মানে হলো আমরা আমাদের দেশে উন্নয়ন করার জন্য আমরা বেশি ডোনেট করতেছি। ডোনেট তো ট্যাক্স মানে কি দেশের আমাদের উন্নয়ন আয়ের খাতে একটা দেওয়া। অংশ উন্নয়নের জন্য দিয়ে থাকি। ওকে। উন্নত দেশগুলি কিন্তু এরকম। এখন আপনার কথা মনে পড়তেছে, ছোটবেলায় যখন রোল এক হতো তখন চিন্তা করতাম ওর রোল তো এক, আমার রোল 10, তাহলে তো আমি খুব আগে গেছি। বিষয়টা কি আপনি এরকম মিন করতেছেন কোনো ভাবে? এখন এই কথা কেন বলছি, দেখেন আমাদের দেশ আর যাদের নাম বললেন তাদের তুলনায় আমরা কিন্তু অনেক উন্নত। উন্নত আচ্ছা। বলতে আমরা এখন উন্নয়নশীল। আমাদের বাংলাদেশের জনসংখ্যা বেশি ওদের তুলনায়, আমাদের কর্মের ইচ্ছা আগ্রহ আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা কিন্তু তাদের দেশে যায় কামলা দিই। গ্রামের ভাষায় যদি বলি দুঃখিত। প্রবাসে যাই, প্রবাসীদেরকে আমি প্রবাসীদেরকে আমি কিন্তু নেগলেক্ট করে কথা বলি নাই। প্রবাসীদেরকে আমি সম্মানের সহিত বলছি, তারা কষ্ট করে দেশে টাকা পাঠায়, প্রবাসী রেমিটেন্স দেশে রেমিটেন্স আনে। যোদ্ধা। রেমিটেন্স যুদ্ধ, অথচ ওই দেশগুলিতেই সবচেয়ে কম ট্যাক্স নেওয়া হয় দেশের উন্নয়নের জন্য, আর আমরা আচ্ছা, সবচেয়ে বেশি দিয়ে থাকি। প্রবাসীদের কথা যেহেতু বলে, এখানে আরেকটা ছোটটা কথা আমার মেনশন মনে হয় করা উচিত, যে এখানে বাংলাদেশে আরো একটা নিয়ম কিন্তু অ্যাড করা হয়েছে, যে প্রবাসী যারা আছে তারা যখন দেশে আসবে, তারা 2 মাস সে আনঅফিসিয়াল ফোনটা ব্যবহার করতে পারবে। দেন সে ফোনটাকে আপনার নিবন্ধন করতে হবে।
তাহলে একটা প্রবাসী তো আপনার 3 মাস বা 4 মাসের জন্য আসে, 2 মাসের জন্য কিন্তু আসতেছে না লিটারেলি। তো 2 মাস পরে সেই ফোনটাকে সে এখানে রেজিস্ট্রেশন করতেছে, আবার বাইরে নিতেছে, এটা কি আপনি এটা কিভাবে দেখতেছেন? দেখেন, একজন প্রবাসী সবাই যে হায়ার এডুকেটেড ওরকম না। আমাদের দেশ নিম্ন আয়ের দেশ, উন্নয়নশীল দেশ। ওকে। এখানে বেশিরভাগ মানুষ হলো তার কর্মের জীবিকার তাগিদে যায়, প্লাস হলো পরিবারের ভালোর জন্য যায়, একটু উন্নয়ন করার জন্য, পরিবারের সবার মুখে হাসি রাখার জন্য। তো যারা যায় তাদের ওরকম যে মানে হায়ার এডুকেটেড ওরকমও নয়। তো তারা আসে 3, 4, 5 বছর পরে একবার, সর্বনিম্ন 3 বছর। এতদিন পর আসার পরে তার পুরাতন একটা তার পুরাতন একটা মোবাইল ওয়াল ডকুমেন্টস সাথে নিয়ে আসবে, এটা কি সম্ভব? হ্যাঁ, আমরা যতটুকু জানি যে বাইরে থেকে আসার ফলে যারা বাইরে থেকে আসছে প্রবাসী, তাদের কিন্তু ওয়েট লিমিট থাকে। হ্যাঁ। তারা মিনিমাম একটা ফোনের বাক্স, তারা যে ফোন একটা কভার, সে ফোনের কভার সামান্য কতটুকু ওজন হবে? আচ্ছা, আমরা ধরে নিলাম 500 গ্রাম বা 700 গ্রাম, সেটা কিন্তু তারা রেখে আসে, কারণ তাদের ওয়েটটাকে লিমিটেড রাখতে হয়, তাহলে তাদের এক্সট্রা চার্জ দেওয়া লাগতেছে। মানে হলো ওনার টার্গেট থাকে যে আমি আমার পরিবারের জন্য এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি নেওয়াটা আবশ্যিক। তো ওই ক্ষেত্রে ওইটা একটু সাইড করে রাখে। তো সেইখানে আপনি বলতেছেন ইলিগাল এইসব কাগজপত্র নিয়ে আসা, এটা কি আপনি মনে করেন যে প্রবাসীদের হেয় করা হচ্ছে? আমাদের দেশে তো ভাই প্রবাসীদেরও সবসময় হেনস্থা করা হচ্ছে, এখনো তো এয়ারপোর্টে শিকার হচ্ছে এয়ারপোর্ট তো হেনস্থা। অবশ্যই, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস ভাবি না যে আমাদের বর্তমানে যে অর্থনীতিটা আছে, সেটা কিন্তু বড় একটা অ্যামাউন্ট প্রবাসীদের দ্বারাই চলে, রেমিটেন্স যোদ্ধা জি জি, দ্বারা। অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা আমরা কিন্তু বারবার দেখছি জি। দেশের জন্য। প্রবাসীদের যে বিষয়গুলি থাকে, দুঃখের হলেও বলতে হচ্ছে আমরা তাদের যতটুকু সম্মান করা উচিত ছিল ততটুকু আমরা করতেছি না। এখন 60 দিন, দেখেন একটা মানুষ 3, 4 বছর পর দেশে আসছে তার পরিবারের সাথে সময় পার করার জন্য, তারপর আবার চলেও যাবে, ছুটি নিয়ে শেষ হওয়ার পর চলে যাবে। বলা হচ্ছে 60 দিন পরে, মানে 61 দিনের মাথায় হওয়ার সময় তার ফোন থেকে নেটওয়ার্কটা চলে যাবে। ওকে। তো তার ফোন দিয়ে সে কি করবে? আচ্ছা, সেটা তো তার দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। আমরা কিছু প্রশ্ন আর কি সোশ্যাল মিডিয়া থেকে কিছু প্রশ্ন কালেক্ট করা, অনেকে প্রশ্ন করতেছে যে আমরা আনঅফিসিয়াল ফোন আনঅফিসিয়াল বলতেছি ফোনগুলো, সেগুলো কেন আমার দেশে বিল্ড আপ করা যাচ্ছে না? আমাদের ফোনে আমাদের দেশে কেন বিল্ড করা যাচ্ছে না? আমাদের কেন অফিসিয়ালি করা যাচ্ছে না ফোনগুলো? এখন বড় বড় যারা কোম্পানি আছে তারা কিন্তু ছোট দেশ বলতে বোঝাচ্ছি অন্যান্য দেশের তুলনায় যে একটু ছোট দেশগুলো আছে, সব দেশে তো লঞ্চ করবে না ফোন। ওকে। যেখানে পপুলারিটি বেশি, জনসংখ্যা অধিক, যেখানে তাদের মার্কেট বড়, সেখানে লঞ্চ করবে, এটাই স্বাভাবিক। তো যেখানে না করবে তারা পার্শ্ববর্তী দেশ থেকে বা যে বড় দেশে লঞ্চ করবে তাদের থেকে নিয়ে এসে ব্যবহার করবে, এটা চলে আসতেছে। আমাদের এশিয়ার মধ্যে ফলো করেন বা মধ্যপ্রাচ্যে ফলো করেন, এভাবেই হচ্ছে। তো এখানে হঠাৎ করে এরকম একটা নিয়ম করে ফেলবেন, আপনি একটা লিমিট টাইম পর্যন্ত তাদের ব্যবসায়ীদেরকে বা ক্রেতাদেরকে সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এখানে যদি আমি একটু রাষ্ট্রপক্ষের থেকে একটু কথা বলার চেষ্টা করি, রাষ্ট্রপক্ষ কিন্তু আপনার এখানে দাবি করছে যে আনঅফিসিয়াল ফোনগুলো হওয়ার ফলে তাদের আইডেন্টিটি নাই, যার ফলে ধরেন আপনার চুরি করা ফোনগুলো সে বৈধভাবে বিক্রি করতে পারছে আরেকজনের কাছে, হয়তো আমার ফোনটা আপনার কাছে বিক্রি করতেছে, কোনো বৈধ তো ডকুমেন্ট নেই। বৈধ ডকুমেন্ট না থাকার ফলে এরকম চুরি রাহাজানির মধ্যে বহুত কার্যক্রম হচ্ছে দেশে। তো এই জন্য কি রাষ্ট্রকে আপনি মনে করছেন রাষ্ট্র কাজটা ভালো করছে? রাষ্ট্র অবশ্য ভালোর জন্যই, ভালো একটা কাজের উদ্যোগের জন্যই এই পদক্ষেপ নিয়েছে। তো একটা বিষয় দেখেন, রাষ্ট্রের একজন লোক বলছেন, একটা মন্ত্রণালয়ের পজিশন, একটা মন্ত্রণালয় পজিশনে রয়েছে, উনি বলতেছেন যে 1 লাখ ফোন, মানে 1 লাখ আইএমইআই, 1 লাখ আইএমইআই আন্ডারে আপনার 10 লাখ ফোন মার্কেটে আনা হয়েছে। তো এখন ওর বিপরীতে একজন বিক্রেতা, আনঅফিসিয়াল ফোন বিক্রেতা যে কমিটি থাকে বা সমিতি থাকে, তাদের প্রধান বলতেছে যে আমরা তো আনঅফিসিয়াল, বিষয়টা বুঝেন, আমরা তো আনঅফিসিয়াল, আমাদের তো কোনো ডকুমেন্টসই নাই, তাহলে ওই সরকার কর্তৃপক্ষ তথ্যটা পেল মনে হয়। এখন ভাবার বিষয়। এখন তথ্যটা যদি এরকম হয় যে অফিসিয়ালি যারা আনে তারা যদি কাজটা করে থাকে, একমাত্র ওইখান থেকেই সম্ভব। ওকে। যদি আপনার আনঅফিসিয়াল ফোনগুলোর উপর ভ্যাট তৈরি হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে ফোনটাকে আপনার 20,000 বা 30,000 কিনতে যাচ্ছি, সেটা আপনার দিন শেষে দাঁড়াচ্ছে 50+ চলে যাচ্ছে। তো আমরা নিম্ন মধ্যবিত্ত বা স্টুডেন্ট যারা আছে, আমরা সেখান থেকে যদি বলতে, একটা স্টুডেন্টের কিন্তু বাজেট থাকে সর্বোচ্চ 30, এর উপরে যারা তাদের জন্য খুব টাফ, এবং তারা 30-এর উপরে যায় না, প্লাস তারা যদি 30 কোনো ফোন পছন্দ হয়, তারা চিন্তা করে সেকেন্ড হ্যান্ড কোনো ফোন আছে কিনা, তারা সেকেন্ড হ্যান্ড ফোনগুলো দিয়ে তাদের আমরা যেটাকে বলে দুধের সাথে ঘোলে মেটানো, সেটার চেষ্টা করে। এখন তো মানুষ দেখা যাচ্ছে এখান থেকে সরে যাবে, এখন তাদের কি স্বপ্ন থাকবে না? এখন সেকেন্ড হ্যান্ড এর কথা বললেন, যে প্রসেসটা নিয়ে আসতেছে, যে পদ্ধতিটা নিয়ে আসতেছে, ওকে। সেখানে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন না। কারণ এখানে আপনার নিজস্ব একটা ডকুমেন্টস ওদের কাছে এন্ট্রি হয়ে যাবে, তখন আপনার ফোনটাকে আমার কাছে দিবেন, আমি অকারেন্স করলে আপনাকে ধরবে। বুঝলেন, আপনার ফোনের এতদিন তো কি করা হতো, সিম গুলি সরকারের আন্ডারে রাখা হতো, সিমের এগেনস্টে যায়
তাকে ধরা হতো, এখন ফোনও আইডেন্টিটি করা হচ্ছে। যখন আপনার ফোনটা যখন আমি নিয়ে আসবো তখন কিন্তু উম, সরকার সরকার কিন্তু আমাকে ধরবে না, কারণ এই ফোনের ওনারিটি আপনি। তখন কি আপনি চাইলে ফোন বিক্রি করতে পারবেন? তাহলে এখানে কি আপনি সরকারকে কোনো ব্লেম করার তো আমি মনে করি কোনো ওয়ে নেই, কারণ সরকার তো অবশ্যই ভালো জিনিসের জন্য আমার আপনার সেফটির জন্য করতেছে, তাই না? এখন আমার কাছে হয়তো অর্থ নাই, সেজন্য হয়তো আমার খারাপ লাগতেছে, কিন্তু ভালো এবং খারাপ দিক যদি আমি মূল্যায়ন করতে চাই, আপনি কাকে এগিয়ে রাখবেন? এখন ভালো খারাপ অবশ্যই, ভালো একটা উদ্যোগ নিলে তাকে সাধুবাদ জানাই। তবে বিষয় হলো আপনার বিক্রেতা প্লাস ক্রেতা তাদেরকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া উচিত। হঠাৎ করে তো আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ একটা দেশের একটা পজিশন দেশের একটা পজিশন থেকে আপনি বলছেন যে সেখানে ক্রেতা বিক্রেতা উভয় রয়েছে। তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেন, তারা গুছিয়ে যেতে যে সময়টুকু লাগে, তারপর আপনি সিদ্ধান্তটা নিয়ে বাস্তবায়ন করেন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একটা নির্ধারিত সময় দেওয়ার কথা। তো এখানে যদি আমি একটু কথা বলতে চাই, যে আমরা কিন্তু অনেক আগে থেকে একটা গুঞ্জন শুনছিলাম যে বন্ধ হবে হবে হবে, তখন থেকে কিন্তু আমরা অনেক সাবধান হই না, এটাকে আমরা কন্টিনিউ করে গেছি। আজকে হঠাৎ করে চলে আসছে, এই বিষয়টাকে আমাদের আগে সাবধান হওয়ার উচিত ছিল কিনা আপনি মনে করেন এই বিষয়ে? এখন আপনি যেটা বলতেছেন যে এটা হওয়ার যে না, এটা গুঞ্জনগুলি, গুঞ্জন ছিল আগে। হ্যাঁ, এটা ক্রমশ হয়ে আসছে, কিন্তু এইভাবে ইনস্ট্যান্ট পদক্ষেপ কখনো হয় না। বলছে যে হবে হবে, ইনস্ট্যান্ট পদক্ষেপের জন্য একটা নির্দিষ্ট টাইম, মিনিমাম একটা মিটিং নেওয়া দরকার ছিল। আমি যতটুকু তথ্য পেয়েছি, আনঅফিসিয়াল যারা তাদের সাথে কোনো রকম মিটিং করা হয় না, তারা তথ্য জানে না। যতগুলি কথা বলা হয়েছে অফিসিয়াল লোকদের বা কোম্পানির সাথে, তো ওরা তো লিগেল হইতে আছে, তাদের সাথে তো কথা বলার কোনো দরকার নেই। বলার দরকার হলো যারা আনঅফিসিয়াল বিজনেস করতেছে বাংলাদেশে, প্রায় আমি যদি ভুল না করি 20,000 প্লাস ব্যবসায়ী ব্যবসা করতেছে। তো তাদের যে কমিটি আছে বা সমিতি আছে, তাদের প্রধান যারা আছে বা তাদেরকে নিয়ে যদি একটা মিটিং বসতো, হয়তো আরো সহজ হতো। তো হ্যাঁ, কথাগুলো বুঝতে পারলাম। এখন আপনাকে যদি আমি বলা হয় যে ধরেন আজকে 1 মিনিট ধরে আপনি ভেবে নেন যে আপনি দেশের অন্য একটা বড় পর্যায়ে আছেন, আপনার হাতে ক্ষমতা আজকে দেওয়া হলো, তখন আপনি কিভাবে কার্যকর করছেন বলে আপনি মনে করেন? আমার জায়গা থেকে যদি বলি, তাহলে প্রথম আমি যেহেতু অফিসিয়ালি তার লিগেল আছে, লিগেল সাইডে রয়েছে, প্রবলেমটা হচ্ছে আনঅফিসিয়াল, এটাই মিন করছে। তো আমার প্রথমে পদক্ষেপ থাকবে আনঅফিসিয়াল সমিতি বা সদস্য যারা আছে, মাথা আর কি যারা প্রধান, তাদেরকে নিয়ে এসে একটা মিটিং করব, আলোচনা করব যেটা কিভাবে সমাধান করা যায়, এটা কোন ওয়েতে নিয়ে আসলে এই প্রবলেম গুলি আমি সলভ করতে পারবো। তারপর যে একটা সিদ্ধান্ত আসলে বাস্তবায়ন করার বিষয়গুলি অ্যানাউন্স করবো পাবলিকলি। আচ্ছা, আমার ক্ষেত্রে মনে হচ্ছে কি যে এতদিন ধরে আপনাদের ওয়ার্নিং দিচ্ছে, আমরা এটাকে কোনো পদক্ষেপ নিচ্ছি না বা এটাকে আমরা গ্রাহ্য করছি না, অগ্রাহ্য করে ছেড়ে দিচ্ছি। এই জন্য হয়তো বর্তমান সরকার তো আমরা জানি যে অনেকটা অ্যাগ্রেসিভ, তারা অনেকটা দূরদর্শী, অনেক চিন্তা ভাবনা ভালোভাবেই করে। হয়তো তারা সেই চিন্তা থেকে হঠাৎ করে অ্যাকশনে চলে আসে, যাতে আমাদের পরবর্তী পদক্ষেপ গুলো শিক্ষণীয় এখান থেকে। যে সরকার একবার ওয়ার্ন করছে, আমাদের এখন সব জিনিসটা নিয়ে আমরা একা না যাই, ঠিক না করি, তো পরবর্তী হয়তো কোনো সময় সরকার হুট করে পদক্ষেপটা নেবে, পরবর্তী যে সময়গুলো যে ভুল সিদ্ধান্তগুলো আমাদের আছে হয়তো ঠিক হয়ে যাবে। হঠাৎ করে নেওয়ার মতো এটা কিছু বিষয় না। আপনি পরীক্ষা যখন নেন, অবশ্যই আগে প্রস্তুতি নেন, এর জন্য নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়। তো যেহেতু আপনি একটা সরকার প্রধানে আছেন, আপনি জনগণ আপনার অধীনে রয়েছে, ওদের বিষয়ে আপনার বিবেচনা করতে হবে। ব্যবসায়ী প্লাস ক্রেতা বিক্রেতা দুইটাই, ব্যবসায়ী বলতে বিক্রেতা বলছি, দুইজনের বিষয় আপনার মাথায় রেখে করতে হবে। আপনি এককভাবে সিদ্ধান্ত দিবেন, ওটা বাস্তবায়ন করাটা তোর সহজ না। এখন প্রবাসীরা, আজকে আমি যতটুকু তথ্য পেয়েছি, প্রবাসীরা বলতেছে শাটডাউন করবে, রেমিটেন্স শাটডাউন করবে। এটা যদি করে, বেশি না 2 দিন করলে আপনার দেশের এই অবস্থা কথা শুনে আমি বিশাল চাপ একটু পড়বে। কথা বলতে চাই, কথাটা কাটতে চাই, যে আপনি এখানে কথা বলতে প্রবাসীরা শাটডাউন করবে। অলরেডি আমি গতকালকে যে জিনিসটা সোশ্যাল মিডিয়া থেকে দেখলাম, সিঙ্গাপুর কিন্তু অলরেডি শাটডাউন ঘোষণা করে দিচ্ছে। এই যে ভুল সিদ্ধান্তের জন্যই তো অবশ্যই হচ্ছে। তাদেরকে কি জন্য আক্রমণাত্মক পজিশনে যাওয়ার জন্য আপনি উস্কাচ্ছেন? ওইরকম ভালো একটা পজিশন দুই পক্ষ মিলে বসে সিদ্ধান্ত নেন, তাহলে তো হচ্ছে সিম্পল বিষয়। আর ট্যাক্সের বিষয় দেখেন, এই ট্যাক্সটা কিন্তু আমাদের জন্য হচ্ছে, আমাদের দেশের উন্নয়নের জন্য। এখন এই টাকা যদি পাচার হয়ে যায়, চুরি হয়ে যায়, এর দায়ভার কিন্তু সরকারের, অবশ্যই। এটা মানতে হবে। অন্যান্য দেশে আপনি যে কয়েকটা দেশের নাম বললেন, তারা কখনোই আমাদের যে পরিমাণ তাদের ডাবল এর চেয়ে বেশি আমাদের ট্যাক্স দিচ্ছে, অথচ তাদের থেকে অর্ধেকের চেয়ে কম উন্নয়ন হয়েছে আমাদের। হতে পারে এটা আমাদের বিগত সরকার বা আমাদের ব্যর্থতা, হয়তো আমরা দেশটাকে ওইভাবে আগায় নিয়ে যেতে পারি নাই জাতি হিসেবে, হয়তো আমাদেরই ভুল বা সরকার হিসেবে সরকারের ভুল। সেই বিষয়ে হয়তো বড়দের ব্যাপার, সেই বিষয়ে আমরা কথা না বলে হয়তো উত্তম। আমরা এতটুকু বলতে পারি যে এটা এখন যা হচ্ছে হয়তো এটা ঠিক হচ্ছে না বা হচ্ছে, এটা এখন সম্পূর্ণ আমি মনে করি যে যা হচ্ছে এটা বাকিরা দর্শকরাই বলবে যে কি হবে। কমেন্ট তো তাদের জন্য অবশ্যই আছে, অবশ্যই তারা জানাবেন যে তাদের কি চিন্তা ভাবনা। আমাদের দৃষ্টিকোণ থেকে তো আমরা জানালাম যে আমরা এরকম যে চিন্তা ভাবনা আমাদের করছি। মতামত আমরা শেয়ার করলাম। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত মতামত, এটা আপনার তো ব্যক্তিগত মতামত থাকতে পারে।
কারণ হতে পারে আপনার হাতের ফোনটা আনঅফিসিয়াল। আপনার পরবর্তী পদক্ষেপ কি বা পরবর্তী চিন্তা ভাবনা কি সে বিষয়ে অবশ্যই আমাদের জানাবেন। আর আজকে আমাদের এই টপিকটা আপনাদের কেমন লাগলো সেই বিষয়টা আপনার কমেন্ট জানাতে কোনো ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।